আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতেই শিরোনাম। ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান, পাল্টে যাবে এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য, চিন্তায় ভারত। গাজা যুদ্ধ বিস্তারের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, জড়িয়ে পড়তে পারে পেন্টাগন। এদিকে গাজার লড়াই কি এবার লেবাননও ছড়াবে? লেবাননের যুদ্ধ হলে কোনো নিয়ম নীতি মানব না, হিজবুল্লাহর কড়া হুমকি। অন্যদিকে গাজা 2 এলাকা থেকে সরে গেল ইসরায়েলি সেনারা। এবারে বিস্তারিত। শত্রুর শত্রু আমার বন্ধু, কথাটি যেন বাস্তব উদাহরণ চীন পাকিস্তান। দেশ দুটির প্রধান শত্রু তালিকায় রয়েছে ভারতের নাম। ভারতের কারণেই বন্ধুত্ব আরও মজবুত হয়েছে এই দুই দেশের মধ্যে। বেশ অনেকদিন ধরে পাকিস্তানকে সামরিক সহায়তা করে ভারতের জন্য আরও ভয়ঙ্কর করে তুলেছে চীন। সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে এসব সহায়তা চলছে বেশ অনেকদিন যাবৎ। এবার ইসলামাবাদকে ভয়ঙ্কর 5ম প্রজন্মের যুদ্ধবিমান দিতে যাচ্ছে বেইজিং, যা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে নয়াদিল্লির জন্য। কারণ এমন শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছে, সেই তালিকায় নেই ভারতের নাম। পাকিস্তানকে দিতে যাওয়া এই যুদ্ধবিমান কতটা ভয়ঙ্কর, ভারতের জন্য কতটা উদ্বেগের, চলুন তা দেখে নেওয়া যাক। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক রিপোর্টে দাবি করা হয়েছে, ভারত পাকিস্তান ও ভারত চীনের মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে সেনাদের মধ্যে কঠোর জবাব দেওয়ার মানসিকতা তৈরি হয়, এই আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তরফ থেকে কংগ্রেসের আইন প্রণেতাদের কাছে হস্তান্তর করা ওই রিপোর্টে বিশেষ করে ভারত চীনকে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে যে কোনো সময় দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে তারা। প্রতিবেদনে আরও বলা হয়, ভারত বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা করার দীর্ঘ ইতিহাস আছে পাকিস্তানের। অন্যদিকে কাশ্মীর নিয়ে দুই দেশের উত্তেজনাকর মনোভাব দ্বন্দ্বের ঝুঁকি বাড়িয়েছে। অপরদিকে লাদাখ সীমান্তে সংঘাতের পর উত্তেজনা বাড়লেও ভারত চীন দফায় দফায় আলোচনা করে তা সমাধানের চেষ্টা করেছে। এরপরও কমেনি উত্তেজনা। এমন পরিস্থিতিতে পাকিস্তান তার বিমান বাহিনীকে শক্তিশালী করতে চীনের দ্বারস্থ হচ্ছে। খুব শিগগিরই চীনের কাছ থেকে J-31 যুদ্ধবিমান কিনতে চলেছে তারা। চীনে তৈরি J-31 স্টিলথ যুদ্ধবিমান আমেরিকার যুদ্ধবিমান F-35 এবং F-22 বিমানের সমমানের। আর সেই যুদ্ধবিমান পাকিস্তানের হাতে এলে তা এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে তা চিরশত্রু ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বর্তমানে প্রধান যুদ্ধবিমান হিসেবে পাকিস্তানের হাতে রয়েছে F-16, তবে চীনের J-31 হাতে আসার পর সেই যুদ্ধবিমান F-16কে প্রতিস্থাপন করতে পারে। সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে তেমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র। এই সপ্তাহের শুরুতে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবরকে উদ্ধৃত করে জানিয়েছিল যে J-31 কেনার বিষয়ে চীনের সাথে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। খুব দ্রুতই এই যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীর অংশ হতে প্রস্তুত। পাকিস্তান বিমান বাহিনীর হাতে ইতিমধ্যেই চীনের 2টি যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে একটি J-10 আর একটি হল F-17 যুদ্ধবিমান, যা সামরিক মহলে থান্ডার নামেও পরিচিত। তবে এই বিমান তৈরিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছিল পাকিস্তানও। 2021 সালে নাইজেরিয়াও চীনের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছিল। তবে চীনের কাছ থেকে নতুন করে J-31 কেনাকে তাৎপর্যপূর্ণ বলে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। ভারতের হাতে এখনও কোনো স্টিলথ যুদ্ধবিমান নেই, তবে বর্তমানে দেশীয় পদ্ধতিতে একটি স্টিলথ যুদ্ধবিমান তৈরির চেষ্টা করছে ভারত। মনে করা হয়, চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর 60 থেকে 70% চতুর্থ এবং 5ম প্রজন্মের যুদ্ধবিমান দিয়ে তৈরি। militarytoday.com এর একটি প্রতিবেদন অনুযায়ী 2007 সালে আমেরিকার F-35 এবং F-22 যুদ্ধবিমানের ব্লুপ্রিন্ট এবং অন্যান্য গোপন নথি চীনের হাতে চলে এসেছিল। মনে করা হচ্ছে সেই নথির তথ্য ধরেই J-31 যুদ্ধবিমানের নতুন সংস্করণটি তৈরি হচ্ছে। এবারে ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সাংবাদিক ইসমাইল আল ঘোল শুক্রবার 5 জানুয়ারি জানিয়েছেন, টানা 10 দিন ধ্বংসযজ্ঞ চালানোর পর গাজা সিটি, দারাজ এবং তুফা থেকে সরে গেছে ইসরায়েলের দখলদার সেনারা। গাজার আল শিফা হাসপাতালের সামনে থেকে তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। তারা কবরস্থানের ওপর বোলডোজার চালিয়েছে এবং সদ্যই সমাহিত করা মরদেহ বের করে ফেলেছে। তিনি আরও জানিয়েছেন, জীবন বাঁচাতে ও নিরাপত্তার জন্য আল রশিদ সড়ক ব্যবহার করে অনেক ফিলিস্তিনি দক্ষিণাঞ্চলে যাওয়ার চেষ্টা চালিয়েছেন, কিন্তু ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। অথচ আল রশিদ সড়ককে কথিত মানবিক করিডোর হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তারা কথা দিয়েছিল, যারা দক্ষিণ দিকে যেতে চান তারা এই সড়ক ব্যবহার করে নিরাপদে যেতে পারবেন।
এদিকে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর। তবে যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যের আরও অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে আমেরিকা সম্ভাব্য জবাব দেওয়ার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গণমাধ্যম পলিটিকো এ খবর দিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে পত্রিকাটি বলেছে, মার্কিন প্রশাসনে অভ্যন্তরীণভাবে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতে আমেরিকা জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাইডেন প্রশাসনের একটি সূত্র সহ আরও কয়েকটি সূত্র পলিটিকোকে বলেছে, মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েকদিনের কিছু ঘটনায় মার্কিন প্রশাসন একথা বুঝতে পারছে যে গাজার সীমানা পেরিয়ে এই যুদ্ধ এখন অনেক দূর বিস্তৃত হয়েছে। এসব ঘটনার মধ্যে বাগদাদে ইসলামী প্রতিরোধ আন্দোলন হাশদ আশ-শাবির অন্যতম শীর্ষ কমান্ডার মুস্তাক তালেব আল সাইদি এবং লেবাননের রাজধানী বৈরুতে হামাস নেতা সালেহ আল আরুরির হত্যাকাণ্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পাশাপাশি ইরানের কেরমান প্রদেশে ইরানের কোদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে সন্ত্রাসী হামলায় বহু মানুষ হতাহত হওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পলিটিকো বলছে, এই অবস্থার মধ্যে মার্কিন সামরিক বাহিনী হুথি যোদ্ধাদের উপর হামলার পরিকল্পনা চূড়ান্ত করছে। একটি সূত্র বলছে, আমাদের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে হুথিরা হয়তো একটি জাহাজ ডুবিয়ে দিতে পারে, তারপরে কি ঘটবে। পলিটিকো জোর দিয়ে বলছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং তা বাইডেনের পুনর্নির্বাচনের সম্ভাবনার জন্য। অপরদিকে লেবাননে হামলা চালিয়ে হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন লেবাননের শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা। অনেকেই বলছেন, যুদ্ধ কি এবার ছড়াবে? বৈরুতে ৪৫ বছর বয়সী খুচরা ব্যবসায় সহকারীর কাজ করা এক ব্যক্তি বলেন, হিজবুল্লাহ ডেটারেন্ট হিসেবে কাজ করে, যার ফলে ইসরায়েল লেবাননে ঢুকতে পারে না। তিনি বলেছেন, হিজবুল্লাহ তাদের সুরক্ষা দিতে পারে। কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন, কেউই যুদ্ধ চায় না। আমি চাই হিজবুল্লাহ আরও সতর্ক থাকুক। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহের ভাষণের দিকে সকলের নজর পড়েছে। বুধবার তিনি জানিয়েছিলেন, ইসরায়েল একটা ভয়ঙ্কর ও বিপজ্জনক অপরাধ করেছে। লেবাননের যুদ্ধ হলে কোনো নিয়মনীতি মানবে না হিজবুল্লাহ বলেও হুমকি দেন তিনি। নাসরাল্লাহের মন্তব্যের ব্যাখ্যা করা কঠিন। হিজবুল্লাহ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন পর্যবেক্ষকদের মত হল, আগের ভাষণের তুলনায় তার কথার ভঙ্গি ছিল খুবই আগ্রাসী। আবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হাবিব মনে করেন, হিজবুল্লাহ এখনই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। তিনি মার্কিন চ্যানেল সিএনএনকে বলেছেন, আমরা আশা করতে পারি হিজবুল্লাহ নিজেদের কোনো বড় যুদ্ধে জড়াবে না। এর পিছনে প্রচুর কারণ রয়েছে। লেবাননে কেউই এখন যুদ্ধ চাইছে না। ২০০৬ সালে ইসরায়েলের সেনা ও হিজবুল্লাহ ৩৪ দিন ধরে লড়েছিল। প্রচুর ইসরায়েলি সেনাকে হিজবুল্লাহ অপহরণ করেছিল। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। ১,০০০ মানুষ মারা যান। লেবাননের পরিকাঠামো খুবই ক্ষতিগ্রস্ত হয়। পরে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে লড়াই শেষ হয়। ২০০৬ পর থেকে হিজবুল্লাহ তাদের অস্ত্র ভান্ডার বহুগুণে বাড়িয়েছে। তারা অত্যাধুনিক অস্ত্র জোগাড় করেছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউটের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ জেফরি ফেল্টম্যান বলেছেন, হিজবুল্লাহর কাছে ১,৫০,০০০ রকেট আছে। এর জন্যই ইসরায়েল ইরানের উপর সরাসরি আক্রমণ করতে পারে না, অথবা বলা যায় ইরান আক্রান্ত হলে বড় ধরনের প্রত্যাঘাত করার ক্ষমতা তাদের আছে। হিজবুল্লাহ রেড লাইন। ২০০৬ পর থেকে লেবাননের উত্তর সীমান্তে মাঝে মধ্যে রকেট আক্রমণ হয়, কারণ দুই পক্ষই টিট ফর টেট বা ঢিল মারলে পাটকেল খেতে হবে এই নীতি নিয়ে চলছে। বেশ কয়েক মাস আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাস নেতা আল আরৌরিকে হত্যার হুমকি দিয়েছিলেন। হামাসকে যুক্তরাষ্ট্র, ইইউ, জার্মানি, ইসরায়েল জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে। এর প্রতিক্রিয়ায় নাসরাল্লাহ বলেছিলেন, এই ধরনের হত্যাকাণ্ডকে রেড লাইন হিসাবেই দেখা হবে। সীমান্তের ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে হামাসের শক্ত ঘাঁটি বলে পরিচিত আবাসিক এলাকায় যেভাবে আল আরৌরিকে মারা হয়েছে, তাতে ওই রেড লাইন অতিক্রম করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাল সাদ বলেছেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে তাতে ডেটারেন্স সংক্রান্ত ভারসাম্য নষ্ট হয়েছে। তিনি মনে করেন, সেই ভারসাম্য পুনরুদ্ধার করতে হিজবুল্লাহকে দ্রুত কিছু ব্যবস্থা নিতে হবে। তারা ইসরায়েলকে খুব বেশি জায়গা দিতে পারবে না, কারণ ইতিমধ্যে ইসরায়েল ঘোষণা করেছে তারা হামাস নেতাদের যেখানে সম্ভব মারবে। যদিও ইসরায়েল বলেছে কাতার বা তুরস্কে গিয়েও তারা এই কাজ করতে পারে, তবে এটা হবে বলে মনে হয় না। কাতার পণবন্দীদের মুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হোক তা ইসরায়েল চাইবে না। তারা খুব সম্ভবত লেবাননেই এই কাজ করতে চাইবে। লেবাননের সংবাদপত্রের সম্পাদক অ্যান্টনি সামরানি সম্পাদকীয় নিবন্ধে লিখেছেন, ৮ অক্টোবরের পর থেকে হিজবুল্লাহ এরকম অবস্থায় আর পড়েনি। তারা কিছু না করলে ইসরায়েল আরো বেশি করে আক্রমণ করতে পারে। আর তারা যদি খুব জোরালো প্রতিক্রিয়া দেখায় তাহলে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।